আরও কি বলছে, 250 জন জেলা এবং অতিরিক্ত বিচারককে কাজের দায়িত্ব দেবার কথা সুপ্রিম কোর্ট বলেছে। প্রায় 50 লক্ষ দাবি এবং আপত্তি অমিল ভোটার যাচাই করব। প্রায় 50 লক্ষ দাবি ও আপত্তি অমিল ভোটার যাচাই করার কথা সুপ্রিম কোর্ট বলেছে। এবং সুপ্রিম কোর্ট আরও বলেছে পুরো প্রক্রিয়া শেষ হতে 80 দিন সময় দেওয়া হবে। এই বিষয়টা একটু তাপস তোমার কাছ থেকে জানতে চাইবো যে পুরো প্রক্রিয়াটা শেষ করতে 80 দিন সময় দেওয়া হবে, এই সময়টা কবে থেকে কাউন্ট করা হবে? এই 80 দিন না, দেখো 80 দিন সময় দেওয়া হবে এমনটা নয়। যেটা যুক্তি খাড়া করা হয়েছিল যে যদি এই বর্তমান যে এক্সিস্টিং ম্যান পাওয়ার রয়েছে সেই ম্যান পাওয়ারে যদি কাজ করা হয় এবং সেক্ষেত্রে যদি যারা বর্তমান জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদেরকে পার ডে তাহলে 250টা করে কেস হ্যান্ডেল করতে হবে। তো সেক্ষেত্রে যদি বর্তমান পরিস্থিতিতে দেখা যায় সেক্ষেত্রে 80 দিনের কাছাকাছি সময় লেগে যেতে পারে। এবং আমরা জানি যে ড্রাফট লিস্ট পাবলিশ করার তারিখ নির্ধারণ করা হয়েছে 28শে ফেব্রুয়ারি। তো সেক্ষেত্রে 80 দিন হয়ে গেলে কিন্তু আমি তোমায় বলছি, গোয়িং বাই দিস চিফ জাস্টিসেস রিপোর্ট, even if one judicial officer takes up 200 matters per day, it will take 80 days to dispose all objections and applications. অর্থাৎ যা বর্তমান স্ট্রেংথ রয়েছে 220 জন জুডিশিয়াল অফিসারদের, সেক্ষেত্রে তারা 200টা করেও যদি পার হেড কেস নেয় প্রতিদিন মানে দৈনিক, সেক্ষেত্রে 80 দিন লাগতে পারে। হাউএভার 200টা করে পার ডে কেস হ্যান্ডেল করা কিন্তু হিউম্যানলি পসিবল নয়, কোনোভাবেই সেটা সম্ভব নয়। বড় জোর 40টা বা 50টা করে কেস তারা হ্যান্ডেল করতে পারেন, সেটাও সময় সাপেক্ষ হবে, কারণ প্রত্যেকটা কেস নির্ধারিত 2 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিটের মধ্যে নয়, কেস টু কেস বেসিসে তাদেরকে স্ক্রুটিনি করতে হবে। তো সেটাই বলা হয়েছে যে এই হেন পরিস্থিতিতে যদি আমরা ড্রাফট রুল পাবলিশ করতে যাই সেক্ষেত্রেও আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম 80 দিন সময় লাগবে, যেটা কোনোভাবেই যুক্তিসম্মত নয়। সেই যুক্তিতেই কিন্তু বলা হয়েছিল যে যা ম্যান পাওয়ার রয়েছে সেক্ষেত্রে কাজ করতে গেলে 200 জন করেও যদি 200টি করে কেসও যদি একজন জুডিশিয়াল অফিসার ডিল করে তাহলে 80 দিনের সময় লাগতে পারে। যার ফলে সুপ্রিম কোর্ট কয়েকটি সাজেশন দেন এবং তারা স্পষ্টত জানান যে এবার দরকার পড়লে যারা সিভিল জজ রয়েছে আপার ডিভিশন বা লোয়ার ডিভিশন, জুনিয়র বা সিনিয়র ডিভিশন, সেখান থেকে 3 বছর ন্যূনতম তাদের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরেও যদি মনে আরও ম্যান পাওয়ারের প্রয়োজন আছে সেটা ডিসক্রিপশন দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। তিনি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে উড়িষ্যা, ঝাড়খণ্ড বা বিহারের হাইকোর্টের চিফ জাস্টিসদের সাথে কথা বলে তাদের কাছ থেকে সার্ভিং এবং যারা অবসরপ্রাপ্ত তাদের তালিকা নিতে পারেন এবং তাদেরকেও নিয়োগ করতে পারেন এই গোটা প্রক্রিয়ার মধ্যে। তো এটা আলোচনার পর্যায়ে ছিল যে 80 দিনটা কিন্তু ধার্য করা হয়নি, কিন্তু যদি এই মুহূর্তে যে স্ট্রেংথ রয়েছে তাতে যদি কাজ করা হয়, 200টা করেও যদি মামলার একজন নিষ্পত্তি করেন প্রত্যেকদিন, তাহলে সেক্ষেত্রেও 80 দিন সময় লেগে যেতে পারে, যেটা অত্যন্ত মানে সেটা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল। একদম, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে 80 দিন সময় লেগে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি 80 দিন সময় লাগে, 28শে ফেব্রুয়ারির পর থেকে 80 দিন যদি আমরা হিসেব করি তাপস, মার্চ, এপ্রিল, তাহলে তো মে মাসের 20 তারিখ পর্যন্ত এমনি সময় চলে যাবে তাহলে এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে গিয়ে। কিন্তু বিধানসভার মেয়াদ তো আবার শেষ হয়ে যাবে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে। তাহলে সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হতে পারে পশ্চিমবঙ্গে? সেরকম কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছ? দেখো, সেরকম সম্ভাবনা আমি এখন মানে কোনো কনক্লুশনে আসা খুব চটজলদি কোনো সিদ্ধান্ত হবে, তবে এমন কোনো পরিস্থিতি হবে বলে মনে হচ্ছে না, যার কারণে কিন্তু এই 80 দিনের যে সংখ্যাটা বলা হয়েছে যে হতে পারে বা হতে পারতো, সেটাকে নেগেট করার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাডিশনাল জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করার জন্য বারে বারে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই ক্ষমতা তারা দিলেন যে এবার তারা সিভিল জজদেরও ইনক্লুড করতে পারেন, আপার ডিভিশন, লোয়ার ডিভিশন, পার্শ্ববর্তী অঞ্চল থেকেও তারা জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করতে পারেন। তো সেই প্রক্রিয়াটা যাতে 80 দিন না হয় সেটা যত দ্রুত সম্ভব, এবং স্পষ্টত কোর্ট আনকোর্ট বলা হয়েছে ওয়ার ফুটিংয়ে কাজ করতে হবে, অর্থাৎ আজকে যদি সিদ্ধান্ত হয় কাল থেকেই কিন্তু তাদেরকে কাজে যোগদান করতে হবে। আমরা জানি এই প্রক্রিয়াটা কতটা গুরুত্ব দিয়ে কোর্ট, ইলেকশন কমিশন, রাজ্য সবাই মিলে কতটা গুরুত্ব সহকারে দেখছে, কারণ এর আগে যখন রাজ্যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা নোটিফিকেশন বেরোয় ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু নোটিফিকেশন বার করা হয় যে কোনো জুডিশিয়াল অফিসার যারা অগ্রিম ছুটি অ্যাপ্লাই করেছিলেন বা যারা ছুটিতে আছেন বা কোনো কারণে একমাত্র অসুস্থতা বাদ দিয়ে কেউ কিন্তু ছুটিতে যেতে পারবেন না, তাদের ছুটি কিন্তু তৎকালীন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছিল। তো সার্বিকভাবে ঠিক সেইভাবেই সেই ওয়ার ফুটিংয়ে যদি কাজ হয়, মনে করা হচ্ছে যে আশা করা হয় যে হয়তো এই 80 দিনের সময়সীমা না, তার অনেক আগেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
একদমই, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যেই যেটা উঠে আসছে, সুপ্রিম কোর্ট কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং সুপ্রিম কোর্টের এই যে বক্তব্য, এর মধ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আর কি বক্তব্য উঠে আসছে এবার সেইগুলো আপনাদেরকে বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদেরকে জানাবো। নির্বাচন কমিশনের আইনজীবী তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। কি বলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী? তিনি বলছেন সীমান্ত জেলার অনেক ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন সীমান্ত জেলার অনেক ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে। সারা দেশেই ভুয়ো আধারের অনেক আধার বাংলার। আরও বলা হচ্ছে ভুয়ো আধার যাচাই করতে একটা লাইন যোগ করা উচিত। তখন প্রধান বিচারপতি বলছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছেন? ভুয়ো আধারের জন্য গভীর তদন্ত দরকার, ভুয়ো আধার নিয়ন্ত্রণ করতে হবে, জাল আধারকে নথি দেখালে ইয়ারও চিহ্নিত করুন। অর্থাৎ যদি ভুয়ো আধার দেখানো হয় তাহলে ইয়ারওকে বলা হয়েছে চিহ্নিত করবেন। সুপ্রিম কোর্ট বলছে আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই কথা বলা হচ্ছে। তখন আদালত কি বলছে? আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে। অর্থাৎ এবার আধার কার্ডের দিকে কিন্তু বিশেষ নজর দেবার কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। এবং যে অভিযোগটা উঠে আসছে যে সীমান্ত জেলার অনেক ভুয়ো আধার তৈরি হয়েছে, সারা দেশেই ভুয়ো আধারের অনেক আধার বাংলার। ভুয়ো আধার যাচাই করতে একটা লাইন যোগ করা উচিত, ভুয়ো আধারের জন্য গভীর তদন্ত দরকার বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আর কি বলা হয়েছে? ভুয়ো আধার নিয়ন্ত্রণ করতে হবে, জাল আধারকে নথি দেখালে ইয়ারও চিহ্নিত করবেন, আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। আদালত আরও যে তথ্যগুলো দিচ্ছে যে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে, অ্যাডমিট কার্ড এবং সনদপত্র প্রমাণ নথি হিসেবে গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। তাপস, এইরকম অভিযোগ বিভিন্ন সময় তোমরা শুনেছো যখন বিভিন্ন যে সীমান্ত জায়গাগুলোতে গেছো, যে এখানে ভুয়ো আধারের রমরমা, এখানে ভুয়ো ভোটার কার্ডের রমরমা। এই পুরো বিষয়টাকে কিন্তু এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে আনলেন ইসির আইনজীবী। আমি একটু তোমার কাছ থেকে ডিটেলটা একটু জানতে চাইবো। দেখো, আধার কার্ড কে ভেরিফাই করার জন্য করতে গিয়ে দেখা গেছে অতীতেও যে বহু আধার কার্ড কিন্তু ভুয়ো। তবে সেই আধার কার্ড কি করে প্রসেস হলো সেটা কিন্তু ইনভেস্টিগেশন সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। বাট জয়মাল্য বাগচি যেটা বলছেন মাননীয় বিচারপতি, তিনি বলছেন যে আপলোডিং ডকুমেন্ট ইজ অলরেডি আন্ডার কন্ট্রোভার্সি